বাংলার অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে আমাদের বাংলার হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। পথের দাবি গল্পটি হলো একটি রাজনৈতিক উপন্যাসের অংশমাত্র, যে উপন্যাসের মূল কাহিনী স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে রচিত। গল্প পাঠ করার আগেই আমাদের জেনে নিতে হবে গল্পের চরিত্রগুলিকে। সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব চরিত্রগুলির কর্মকাণ্ড, জেনে নেব গল্পের নামকরণের তাৎপর্য। গল্পের মুখ্য চরিত্র হচ্ছেন অপূর্ব, যিনি একজন এমএসসি পাশ করা যুবক, যিনি বাংলা থেকে কোম্পানি চাকরি করতে এসেছেন বর্মাতে, যার বর্তমান নাম মায়ানমার। কোম্পানির চাকরি বলতে পরাধীন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি। অপূর্ব মায়ানমারের রেঙ্গুন প্রদেশে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন, কিন্তু অপূর্বের মা তাকে একা ছাড়তে চাননি, তাই সঙ্গে করে পাঠিয়েছেন পাচক তিয়ারিকে, যিনি এই গল্পের অপর একটি চরিত্র। তো পাচক তিয়ারি হলেন অপূর্বের রাঁধুনি কাম অ্যাসিস্ট্যান্ট বা সহযোগী। অপূর্ব যে বাড়িটি ভাড়া নিয়ে আছেন তার ওপরের ঘরে অর্থাৎ ছাদের ঘরে থাকেন একটি ক্রিশ্চিয়ান মেয়ে। এবং গল্পের অপর একটি ক্যারেক্টার রামদাস তালওয়ালকর, যিনি অ্যাকাউন্টেন্ট সহকর্মী অপূর্ব। অপূর্ব যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নাম হচ্ছে কোথা কোম্পানি। সেই কথা কোম্পানিতে অপূর্বের সহযোগী রামদাস তলওয়ালকর, যিনি কোম্পানির অ্যাকাউন্টেন্ট। গল্পের অপর গুরুত্বপূর্ণ চরিত্রটি হল সব্যসাচী মল্লিক ওরফে পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র। সব্যসাচী মল্লিক একজন সাহসী, দক্ষ, দেশপ্রেমিক যুবক, যিনি স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ। পুলিশের চোখে ধুলো দিতে দক্ষ বিচক্ষণ এই স্বাধীনতা সংগ্রামী গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে আছেন। সব্যসাচী মল্লিকের চারিত্রিক রূপায়ণ পাঠকদের মনে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই গল্পে আমরা দেখতে পাবো পুলিশ কর্তাকে। থানার ছোট বাবুর দায়িত্ব পালন করছেন জগদীশ বাবু এবং বড় বাবু নিমাই বাবু। পরাধীন ভারতবর্ষে এই পুলিশের চোর ডাকাত না ধরে একমাত্র কাজই হচ্ছে জেলে ভরা স্বাধীনতা সংগ্রামীদেরকে। এই পুলিশেরা এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে, যিনি থানায় এখন পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র সেজে বসে আছেন। গল্পের নামকরণ পথের দাবি, যেটি আমাদের মূল উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। সেই উপন্যাসে এই সব্যসাচী মল্লিকের একটি রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামিক একটি সংগঠন, যে সংগঠনের নাম ছিল পথের দাবি, যেখানে সব্যসাচী মল্লিক এবং আরও কয়েকজন তার মতো স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হয়ে দেশ রক্ষার জন্য, দেশ স্বাধীনতার জন্য কাজ করছিলেন। তো গল্প শুরু হচ্ছে, মুখ্য চরিত্র অপূর্বের বাড়ি চুরি হয়। তার বাড়ির ছাদের ঘরে থাকা ক্রিশ্চিয়ান মেয়েটি তা লক্ষ্য করেন। এখন থানায় এসেছেন অপূর্ব এবং সহযোগী পাচক তিওয়ারি। থানায় এসে তিনি দেখেন গিরিশ মহাপাত্রকে জেরা করছেন পুলিশ। সঙ্গে সঙ্গে অপূর্ব চিনিয়ে ফেলেন এই পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্রই আসলে সব্যসাচী মল্লিক। কিন্তু তিনি তা চেপে যান, কারণ তিনি কোম্পানি চাকরি করলেও ঘোরতরভাবে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেন। আসুন এরপরে আমরা গল্প পাঠটা করব এবং পেঁয়াজের খোসার মতো এই জটিল গল্পটি খুলে খুলে আসবে আমাদের কাছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। এখানে প্রবেশ করিয়া দেখা গেল বলতে কে প্রবেশ করছেন? এখানে আমাদের গল্পের মুখ্য চরিত্র অপূর্ব প্রবেশ করছেন। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরং ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। জগদীশবাবু হচ্ছেন এখানে থানার ছোটবাবু। তিনি ওই 6 জন বাঙালি যাদেরকে থানায় আনা হয়েছে তাদের সমস্ত জিনিসপত্র খুলিয়া দেখিতেছেন। ইহার সকলেই উত্তর ব্রহ্মে
বর্মা ওয়েল কোম্পানির তেল খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিলেন। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। মানে উত্তরে সেখানে বর্মা ওয়েল কোম্পানিতে কাজ করতো এরা, এবং জল হাওয়া সহ্য না হওয়ার জন্য এরা আর একটি প্রদেশ রেঙ্গুনে এখানে চলে আসছেন। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। নিমাইবাবু অর্থাৎ থানার বড়বাবু, তার সামনে হাজির করা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে। অর্থাৎ সব্যসাচী মল্লিক হচ্ছেন আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং দক্ষ বিচক্ষণ একজন যুবক, যাকে পরাধীন ভারতবর্ষের পুলিশেরা হন্যে খুঁজে বেড়াচ্ছেন, এবং সেই সন্দেহে এই 6 জনকে ধরে আনা, যার মধ্যে 5 জনের জিনিসপত্র এবং নাম ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হলো, এবং যাকে সব থেকে বেশি সন্দেহ হচ্ছে সেই ব্যক্তিটিকে এনে বড়বাবুর সামনে বসানো হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রোদ্দে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপিতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নেই। মানে যেভাবে তিনি জীর্ণ কাশাকাশি করছেন, এত রোগা, এবং তার শরীরের যে কন্ডিশন, সে দেখে অনুমান করা যাচ্ছে যে লোকটির মেয়াদ এই সংসারে, জগৎ সংসারে বেশি দিন নেই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিয়া যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া রইল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার ও বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহস্যে কহিলেন, বাবুটি স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এবারে আমাদের গল্পের যে মুখ্য চরিত্র অপূর্ব, তিনি থানায় এসেছেন কি কারণে? তিনি থানায় এসেছেন তার গতকাল রাত্রে চুরি যাওয়া বাড়ির কমপ্লেন করতে। থানার যে বড়বাবু নিমাইবাবু, তিনি হচ্ছেন অপূর্বর একজন দূর সম্পর্কে আত্মীয়, যাকে অপূর্ব বাবা চাকরি পাইয়ে দিয়েছিল পুলিশের। এবারে অপূর্ব কিন্তু মুগ্ধ হয়ে পলিটিক্যালি সাসপেক্ট ওই ব্যক্তিকে তিনি দেখছেন। অপূর্ব কিন্তু জানেন যে এই ব্যক্তি হচ্ছে সব্যসাচী মল্লিক, কিন্তু তা সত্ত্বেও তিনি চুপ রয়েছেন। এবং তাকে দেখিয়া নিমাইবাবু অর্থাৎ থানার বড়বাবু তার কাছে প্রশ্ন করলো যে দেখুন দেখুন, বাবুটির এই অবস্থা, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, জানবো। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। এমনি ছোট করিয়া ছাঁটা, মাথায় চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধ ভরিয়া যাইতেছে, উঠিতেছে। মানে তার চুল থেকে, তেল মাখা চুল থেকে নেবুর গন্ধে ঘর ভরে যাচ্ছে। অপূর্ব এটা তার দৃষ্টিভঙ্গি থেকে দেখছে যে তার বেশভূষা বা তার অ্যাপিয়ারেন্সটা কেমন, বা উপস্থিতিটা কিভাবে হয়েছে। সে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দাংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পামসু, তল্লাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, এক হাতে এক গাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বরাবর নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, ইলেকট্রিকে আপনি কোন কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন দিতে পারি, হতে পারে। এবারে এতক্ষণ যে বর্ণনা শুনলাম সেটা হচ্ছে ওই যে পলিটিক্যালি সাসপেক্ট ব্যক্তি, তার বিবরণ, সে কিভাবে উপস্থিত হয়েছে এবং তার পোশাক আশাক বেশভূষা কেমন। এইটা নিমাইবাবুর সঙ্গে অপূর্ব, যিনি তার বাড়ির চুরির কমপ্লেন লজ করতে এসেছিলেন থানায়, তিনিও কিন্তু ওই ব্যক্তিকে দেখলেন। দেখার পরে বললেন যে এই লোকটি কখনো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হতে পারেন না। কিন্তু অপূর্ব কিন্তু একেবারে 100% জানে যে এই ব্যক্তিই হচ্ছে সব্যসাচী মল্লিক, যাকে পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এখানে অপূর্ব চেপে যান, এবং যদিও পুলিশ
কে কাকাবাবু সম্বোধন করছেন, তার আত্মীয় হয়, তবু কিন্তু তিনি সব্যসাচীকে ধরিয়ে দেন না একটাই কারণ তিনি ঘোরতর স্বাধীনতা সংগ্রামের পক্ষপাতী লোক। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। ইনি কিন্তু সব্যসাচী মল্লিক, তিনি কিন্তু গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে ওখানে আছে, এবং এই ছদ্মবেশ যে ধারণ করেছেন এটা কিন্তু অপূর্ব জানে, কিন্তু থানায় তিনি এড়িয়ে যাচ্ছেন। একদম মহাপাত্র, তুমিও তেলের খনি দিয়ে কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাগে এবং পকেটে কি আছে। তাহার ট্যাগ হইতে একটা টাকা ও গন্ডা 6 পয়সা বাইর হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাইর হইল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে গুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদিও কারুর কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। জগদীশবাবু কিন্তু থানার ছোটবাবু, তিনি তল্লাশি নেওয়ার পরে যখন সেই কামরায় ঢুকছেন তখন নিমাইবাবু হেসে বলছেন যে, দেখুন, এই যে গিরিশ মহাপাত্র ব্যক্তি, এই ব্যক্তি লোকের উপকারের জন্য নিজের পকেটে গাঁজার কুলকে কুড়িয়ে পেয়ার পরে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা। বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শোনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললেই দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। মানে অপূর্ব এবারে বলছে যে আমি বাড়ি চলে যাচ্ছি, বেলা হয়ে যাচ্ছে। এদিকে নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রে মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বার্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে কে? সে বলতে এখানে পলিটিক্যালি সাসপেক্ট ব্যক্তি সব্যসাচী মল্লিক, যিনি স্বাধীনতা সংগ্রামের একটি মুখ্য নেতা, এবং তাকে নিয়ে খুঁজছে পুলিশ। এই যে থানায় যে ভদ্রলোক এসছেন, যিনি তার পরিচয় গিরিশ মহাপাত্র নামে দিচ্ছেন, ইনিই কিন্তু সেই সব্যসাচী মল্লিক। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। জানোয়ার বলতে এখানে গিরিশ মহাপাত্রকে বলা হচ্ছে, যিনি কিন্তু আসলে পলিটিক্যালি সাসপেক্ট সব্যসাচী মল্লিক। তার মাথায় নেবুর তেলের গন্ধে সবার মাথা ধরে গেছে থানার মধ্যে। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাইর হইয়া আসিল, এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করে না। কারণ অপূর্ব তো জানতো যে এই ছিল সব্যসাচী মল্লিক, এবং কোনো দুর্ঘটনা ঘটল না, এবং এই ব্যক্তি ধরাও পড়ল না। বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামানো হইতে শুরু করিয়া সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট পরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ালকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছো নাকি? তলোয়ালকর বলতে এখানে হচ্ছে রামদাস তলোয়ালকর। তিনি কে না, তিনি হচ্ছেন অপূর্ব যে কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির নাম কি কোথা কোম্পানি। এই কোথা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হচ্ছেন রামদাস তলোয়ালকর, এবং তিনি অপূর্বর হচ্ছে সহকর্মী। তো আমরা জানতে পারলাম যে তিনি অপূর্বকে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত, মানে টিফিন পিরিয়ড, কাজের শেষে সবাই একসঙ্গে বসে টিফিন করতেন। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়েছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর অন্য কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করতেই হবেন। মানে রামদাস তার কালিক, অপূর্বর কালিক, তার স্ত্রী কিন্তু
অপূর্ব যেহেতু এখানে বাংলা থেকে এসে আছে ঘর ভাড়া নিয়ে, তাকে কিন্তু তিনি শিক্ষা তিনি রুচি বলবীর্য এবং তার অনুরোধ যে করেছেন আজকের যে বিবরণ, যতদিন না যেটা তার থানায় বাড়িতে তিনি তার যার স্ত্রী নেই জীবনটা এবং দেখলাম, যতদিন সেই না তার সমস্ত বাড়িতে বিষয় নিয়ে কোনো হাসাহাসি মহিলা করতে এসে লাগলেন। অপূর্ব যেন রামদাস হাসিয়া কইল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, করতেন ততদিন যেন এই বোনের বাড়িতে এসে চোর খাওয়া ধরে দাওয়া দেওয়ার করে প্রত্যহ জন্য এরা মিষ্টি নেই। খেয়ে যান। আচ্ছা, অপূর্ব এরা কি রাজি হইয়াছিলেন আপনাদের বাংলাদেশের একজন পুলিশ? ব্রাহ্মণ পেয়াদা এই সকল বইয়া অপূর্ব আনিত। কইল, হ্যাঁ, অফিস থেকে তাছাড়া একজন ব্রাহ্মণ আমরা পেয়াদা আমার বড় ব্রাহ্মণ লজ্জা এই যে কর্মচারী এদের তিনি যিনি কর্তা বই তিনি এনে আমার দিতেন। আত্মীয়, আমার পিতার আজও বন্ধু, বাবাই একদিন এর চাকরি আজও করে দিয়েছে। সে নিরালা পাশের মনে ঘরটায় থানার যে নিজামবাবু বইয়ের ছিলেন যখন বড় সাজাইয়া সাজাইয়া দিয়ে দিয়ে গেল, গেল, তখন আহারে অপূর্বর বাবার বাবার দেওয়া দেওয়া চাকরি কথা বাড়িল। তার দৌলতে কাল তাহার চাকরি ঘরে করছেন। চুরি হইয়া গেছে, এটা নিয়ে তিনি সমস্তই আলোচনা যাহাতে করেন। রামদাস কইল তাহলে যাইতে আপনাকে পারিত, হয়তো কেবল আরেকদিন তার উপরের সেই প্রায়শ্চিত্ত করতে খ্রিস্টান হবে। মেয়েটির কিন্তু কৃপায় কথাটা বলিয়া টাকা ফেলিয়া কড়ি ছাড়া সে সমস্ত এই- বাঁচিয়েছে। সেই অর্থাৎ একটু অপূর্ব যে ঘরে অপ্রতিভ ভাড়া হইয়া নিয়ে আছে, সেই ঘরের আত্মীয় ছাদেই সম্বন্ধে একটা এরূপ খ্রিস্টান একটা মেয়ে মন্তব্য আছে, প্রকাশ অর্থাৎ করা হয়তো খ্রিস্টান সম্ভব ধর্ম হয় নাই। অবলম্বী একটি মেয়ে। অপূর্ব তাহার মুখের সেই প্রতি খ্রিস্টান চাহিয়া ধর্ম অর্থ বুঝিল, অবলম্বী কিন্তু এই ধারণা যে মেয়েটি সত্য নয়। গতকাল যখন ইহাই অপূর্ব সত্যি বাড়িতে যে ছিল না। অপূর্ব ব্যক্ত বাড়িতে করিতেছে যখন জোর চুরি করিয়া হয় বলিল, তখন আমি মেয়েটি, তাকে কাকা বলি, আমাদের সচেতনতায় শুভাকাঙ্ক্ষী ছেড়ে কিন্তু পালায় তাই এবং বলে মেয়েটি তার আমার বাড়ির আমার তালা দেশের নিয়ে এসে চেয়ে তার তো তিনি ঘরে আপনার নন। তালাবদ্ধ করে মানে দিয়েছেন। নিজের দেশের লোকের থেকে সে চোর তাড়াইয়া, তো তিনি আপনার আহ, নন। মেয়েটি হয়তো তাকে চোর কাকা চোর বলি, তাড়াইয়া, পরিচিত আত্মীয়, দরজায় কিন্তু নিজের তাকে তালা আমার বন্ধ নিজের করিয়াছে। দেশের কাকার থেকে আমি তাকে বাসায় আপনি পৌঁছলে আবল চাবি করতে খুলিয়ে কখনোই দিয়া পারি না। অনাহুত আমার এটা ঘরে বলছেন ঢুকিয়া অপূর্ব। ছাড়ানো বরঞ্চ জিনিসপত্র যাকে গুছাইয়া দিয়েছে। তিনি সমস্ত দেশের টাকা ফর্দ দেশের করিয়া, লোক দিয়ে শিকারের মতো করিয়া তাড়া কি করে আছে আর বেড়াচ্ছেন। কি গেছে, তিনি ঢের তার বেশি এমন আমার নিখুঁত হিসাব করিয়ে আপনার দিয়েছে যে বোধ হয় তোমার মানে মতো পাশ করা সেই অ্যাকাউন্টেন্টের সব্যসাচীর কথা পক্ষে বলছেন, বিস্ময়কর। তিনি হচ্ছেন তার পাশ করা main অ্যাকাউন্টেন্ট আসল বলতে এখানে আপন রামদাস ব্যক্তি। যে পাশ করা অ্যাকাউন্টেন্ট, যিনি হচ্ছেন কোথা রামদাস কোম্পানির মুচকে একটু হাসিয়া কহিল, কহিল, বাবুজি এসব কথা এবারে বলা দুঃখ অপূর্ব আছে। গল্প করছেন, অপূর্ব জলযোগ কহিল, করতে থাকিতে করতে তাই নেব। রামদাসের সঙ্গে কিন্তু মনে তাই ওই বলে অ্যাকাউন্টেন্টের তলোয়ার কর, সঙ্গে শুধু যে কেবল আমাদের তার দেশে ছাদের নয়, উপরে থাকা পৃথিবীর খ্রিস্টান যে কোনো মেয়েটি, দেশে, তিনি যে কোনো কিন্তু যুগে যে যেভাবে সুন্দরভাবে তালিকা তালিকা করে করে স্বাধীন করবার চুরি চেষ্টা করেছে, কি আছে, তাকে আপনার তাকে নয় বলবার একটা পাশ সাধ্য করা অ্যাকাউন্টেন্ট আর যা থাক আমার নেই। মানে যারা যারা পক্ষেও বিস্ময়কর। পৃথিবীর ইতিহাসে যারা যারা বাস্তবিক দেশ এমন স্বাধীনতার তৎপর জন্য এত যুদ্ধ বড় করেছে, তাকে নিজেদের কার্যকুশলা লোক মেয়ে না বলার মতো আর যে কেউ আছে মনে হয় না। অপূর্বর নেই হেতু এবং কোনো হেতু ব্যক্তির অলঙ্কার থাকে না। তাছাড়া বলিতে বলিতে তাছাড়া এত কণ্ঠস্বর বড় তাহার বন্ধু তীক্ষ্ণ এবং রামদাস চোখে কহিল, দৃষ্টিপ্রখর তারপর হইয়া উঠিল, অপূর্ব মনে বলিল, মনে বুঝিল তেওয়ারির কি কথা ঘরে কি ছিল কথা না, আসিয়া তেওয়ারি বলতে পড়িতেছে, কিন্তু হচ্ছে, সামলাইতে পারিল না। বলিল, অপূর্ব যখন তোমার মতো সাহস আমার বাংলা নেই, থেকে আমি ভীরু, মায়ানমার কিন্তু তাই বর্ডারে বলে কাজ করতে অফিসারে আসবে, দণ্ড তখন ভোগ করার তিয়ারি অপমান আমাকে হচ্ছেন কম পাচক বাজে, তিয়ারি। কম এই বাজে না তিয়ারিকে রামদাস। অপূর্বর মা বিনা দোষে সঙ্গে ফিরিঙ্গি পাঠিয়ে দেন। ছোঁড়ারা আমাকে তিনি যখন হচ্ছেন লাথি মেরে অপূর্বর প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে, রাঁধুনি এই অন্যায় এবং প্রতিবাদ যখন assistant। করতে গেলাম, তিনি তখন কিন্তু বাংলা সাহসের থেকেই মাস্টার এসেছেন, কেবল অপূর্বর আমাকে সঙ্গে দেশি দেশি লোকগুলো এই লোক দেশের ভাড়া স্টেশন নিয়ে থেকে কুকুরের মতো দূর করিয়ে দিলে, বর্মা নাচ তার দেখাতে লাঞ্ছনা এই কালো ফায়ারে চন্দনের গেছিল। চেয়ে কম জ্বলে বর্মা না নাচ তো দেখতে ললকা। ফায়ারে গেছিল। এমন তো নিত্য নিত্যবশ্যই এই নিত্যই ব্যাপার। ঘটছে। এবং আমার যখন আমার ভাই তিয়ারি বোনকে একটা অনুষ্ঠান যারা এই দেখতে সব গেছিল, সহস্র তখনই এই চুরির ঘর করতে চায়। তাদের তার বিশ্বাস আপনার এ বলে কাজ ও ডাকবার ছাড়া যে আর কেউ দুঃখই করে না। থাক, আমার আমি আজ অনুমান থেকে কত মাথায় তুলে নিলাম। তাই চুরি না করুক, তিনি সাহায্য তার করেছে। একটা পার্সোনাল লাইফের তার এক্সপেরিয়েন্সের মধ্যে কথা বলছেন এখানে suspect এসেছে যে অপূর্ব, তিয়ারি যে হচ্ছে ঘুরপথে তিনি চুরি করেছে। স্টেশনে তারপর ভ্রমণ করাকালীন ফিরিঙ্গি দুজন সকালে তাকে কিন্তু গেলাম স্টেশন পুলিশে থেকে খবর দিতে, কিন্তু লাথি পুলিশের মেরে দল ফেলে এমন দিয়েছিল কাণ্ড এবং সেই করলে, অভিযোগ করেছিল এমন স্টেশন তামাশা মাস্টারের দেখলে ঘরে, যে ও কথা এবং স্টেশন আর মাস্টারের ও ঘরে কথা আর অভিযোগ মনেই করার হলো না। পরে এমন অপূর্ব ভাবছি দেশের লোক হওয়ার যা জন্য, গাছে মানে স্বদেশী লোক গেছে হওয়ার তা জন্য যাক, তাদের অপূর্বকে চোর ধরে দিয়ে অপমান আর করে কাজ নেই। তাড়িয়ে দেওয়া হয়। তারা এরকম বরঞ্চ এমনি অপমানের ধারার ঘটনা ঘটনা ধরে ধরে বেড়া বেড়া হাজার হাজার মানে ভাই পুলিশ বোনের ক্ষতি কিন্তু করছে। পরাধীন এই ভারতবর্ষে একটি, বা পরাধীন উপলব্ধি মায়ানমারে কার মধ্যে পুলিশ হলো? আমাদের কিন্তু মুখ্য চোর চরিত্র পুলিশ অপূর্বের ধরার মধ্যে। থেকে যে কাজটি রামদাসের সুশ্রী গুরুত্বপূর্ণ করে মুখ বেড়াচ্ছে সেটা হচ্ছে ক্ষণকালের বিপ্লবীদের জন্য ধরা ধরা বা বা স্বাধীনতা সংগ্রামীদের ধরা। বলিল, কই এই ঘটনা এই তো বলিয়া আমাকে বলেননি। তাহার গিরিশ রামদাস মহাপাত্র তখন তাহার তার পোশাক পরিচ্ছদের পরিচ্ছদের বাহার যেটা মনে করিয়া আরক্ত হইয়া হঠাৎ উঠছিল, হাসির অর্থাৎ ছটায় লাল দম হয়ে আটকাইবার উঠল। উপক্রম শোনার পর হইল। বললেন, কই হাসি আপনার- থামিলে সে আপনি আমাকে বিজ্ঞান ও এটা তো চিকিৎসা বললেন না শাস্ত্রে আগে। অসাধারণ অপূর্ব পারদর্শী কহিলেন, বিরোধের বলা কি ডাক্তার সহজ রামদাস উপাধিধারী তার তার লোক শত্রুর সেখানে কম ছিল মহাপাত্রের না। স্বাস্থ্য কিন্তু তাহার শিক্ষা আমার রুচি অপমান তাহার কারো বড় গায়ে বীর্য, ঠেকলো না। তার এমনি রামধনু তাদের জামা অভ্যাস সবুজ হয়ে গেছে। রঙের, লাঠির মোজা ও চোটে লোহার, আমার যে হাড় নারকোল পাঁজরা ভেঙে পামসু, যায়নি, তার নেবুর এই তেলের সুগন্ধ গন্ধ হইলে বিলাস তাহার সর্বোপরি তাহার খুশি হয়ে গেল। পরহিতায় গাঁজায় তোমাকে জানাবো কণিকাটি, কি, মনে হলো আবিষ্কার ইতিহাস দুঃখ লজ্জা সবিস্তারে ঘৃণায় বর্ণনা করিতে নিজে করিতে যেন তাহার তাহার সঙ্গে উচ্ছ্বাস হাসির বেগ। রামদাস কোনোমতে চুপ করিয়া রহিল, আর কিন্তু তাহার একবার দুই সংবরণ চোখ করিয়া ছলছল শেষ করিয়া হইল। আসিল। তলঙ্কর সম্মুখের ঘড়িতে মহাহুঁশিয়ারি 3টা বাজিতে সে উঠিয়া হুঁশিয়ার, দাঁড়াইল। পুলিশের
দলকে বোধহয় আজকের মতো কি নির্বোধ একটা আহাম্মক বলিতে গেল, কিন্তু হতে কিছুই বোধ না করিয়া বলিয়া কখনো হঠাৎ দেখেনি। হাত বাড়াইয়া অথচ অপূর্বের ডান হাতটা গভর্নমেন্টে টানিয়া কত লইয়া টাকাই একটা না চাপা এরা দিয়া বুনো হাঁসের পিছনে নিঃশব্দে ছুটাছুটি করে অবব্যয় নিজের করবে। ঘরে চলিয়া গেল। বলছে সেই দিন বিকালে এখান অফিসে থেকে ছুটি একটা হইবার জিনিস আমরা পূর্বে বড় জানতে সাহেব পারলাম একখানা কি লম্বা না, টেলিগ্রাম হাতে গিরিশ অপূর্বের ঘরে মহাপাত্র ঢুকিয়া তিনি কহিলেন, কিন্তু আদতে আমাদের সব্যসাচী অফিসে মূলে কোনো তিনি শৃঙ্খলাই কিন্তু হচ্ছে না। ম্যান্ডালে যে শোয়েব যেন তেন ব্যক্তি নয়, মিথিলা তিনি এবং এদিকে বিজ্ঞান ও সবকটা চিকিৎসা অফিসেই শাস্ত্রে গোলযোগ অসাধারণ ঘটছে। পারদর্শী। আমার ইচ্ছা তুমি একবার বিলাতে সবগুলো দেখে ডাক্তারের আসো। উপাধি আমার ধারী, অবর্তমানে মানে বিদেশ সমস্ত থেকে ভারতীয় ডাক্তারের, তোমার টাইটেল একটা নিয়ে পরিচয় এসেছে। থাকা চাই, সুতরাং বেশি দেরি না করে এবং কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। মানে অফিসের যে কোথা কোম্পানি, সেই কোথা কোম্পানির বস তিনি কিন্তু এসে একটা টেলিগ্রামের লম্বা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলছেন যে উমুক 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 জায়গায় অফিসগুলিতে গণ্ডগোল হচ্ছে এবং সেগুলো একবার যেন অপূর্ব গিয়ে দেখে আসে। এবং অপূর্ব বলছে আমি আগামীকালই সেটা বেরিয়ে যেতে পারি দেখতে। বস্তুত নানা কারণে রেগুনে তাহার আর এক মুহূর্ত মন টেকিতেছে না, উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা যাইবে। অতএব যাওয়াই স্থির হইল এবং পরের দিন অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল।
সঙ্গে রইল আরদালি এবং আপিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তিয়ারির খবরদারির জন্য বাসাতেই রইল। তিয়ারি বলতে তার রাঁধুনি, তিনি বাসাতেই রইল। পা ভাঙ্গা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই ম্লেচ্ছদের সের রেঙ্গুন শহরটা বরং সহিয়ায় ছিল, কিন্তু আরও অজানা পথে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। তলোয়ালকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস করিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হইলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখন 5 মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। তলোয়ালকে ঘাট ফিরতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি। প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চললে? গিরিশ সশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি। বাবু মশাই কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সাহসে কহিল, আপাতত ভামো যাচ্ছি। তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে 2 জন বন্ধু নোগ আসার কথা ছিল আমাকে, কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি কাজে কি বাবু জুচ্চুরিতে কথাই বলে পরধর্মে ভাবা বয়। লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোন ধারি নে। সেদিন কেবল তামাশা দেখতেই গেছিলাম। তলোয়ারকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। गिरीश कहिल, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर बास्ते केत्ता जायगा तो घूमता है। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যা সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন আদেশ যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিলেন, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যাঘ্রপতি সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবুর সদল বল এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ালকর বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ালকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়াইয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখে দিয়া তাহার কথা বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী। তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতাবার করিয়া বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জলপান তাহার ব্রাহ্মণ আরদালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যায়ও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্তির সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, কিন্তু ইহাতে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশনে পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে 12-3 তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মাসান সিং ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠের জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এই হচ্ছে গল্প। মানে ট্রেনে চলতে চলতে অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বিঘ্নতার সম্মুখীন হতে হয়েছে। রেলের মধ্যে পুলিশ এসে রাত্রে 3 বার তাকে ডেকে তার নাম ধাম লিখেছেন, এবং অপূর্ব যখন প্রতিবাদ করছিল তখন বলছে পুলিশ সাহেব যে, অপূর্ব, তুমি তো ইউরোপিয়ান লোক নও, অর্থাৎ তুমি তো ব্রিটিশের লোক নও, আমি চাইলে তোমাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারি। এই হচ্ছে গল্প।
অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতাবার করিয়া বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জলপান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যায়ও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্তির সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, কিন্তু ইহাতে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশনে পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এই হচ্ছে গল্প। মানে ট্রেনে চলতে চলতে অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বিঘ্নতার সম্মুখীন হতে হয়েছে। রেলের মধ্যে পুলিশ এসে রাত্রে 3 বার তাকে ডেকে তার নাম ধাম লিখেছেন, এবং অপূর্ব যখন প্রতিবাদ করছিল তখন বলছে পুলিশ সাহেব যে, অপূর্ব, তুমি তো ইউরোপিয়ান লোক নও, অর্থাৎ তুমি তো ব্রিটিশের লোক নও, আমি চাইলে তোমাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারি। এই হচ্ছে গল্প।